সুপ্রিয় দর্শক, সম্পাদকীয়তে স্বাগত জানাচ্ছি আমি ওমর ফারুক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোকে পরমত সহিষ্ণুতা, পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তোলার কথা মনে করিয়ে দিয়েছেন। বাংলাদেশের রাজনীতিতে পরমত সহিষ্ণুতার চর্চা ও প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় রাজনীতিতে পরমত সহিষ্ণুতা। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন এস.এম. কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ, আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। এছাড়া অনলাইনে যুক্ত আছেন শ্যামল দত্ত, সম্পাদক দৈনিক ভোরের কাগজ। দর্শক, আপনারাও আলোচনায় অংশ নিতে পারেন, এই জন্য আপনাদের ফোন করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকে লাইভ স্ট্রিম হচ্ছে, সেখানেও আপনারা মন্তব্য করতে পারেন, রাখতে পারেন প্রশ্ন। শুরুতেই দেখে নেই প্রধান শিরোনামগুলো। রায়হান হত্যার 28 দিন পর প্রধান আসামি এসআই আকবর ভারত সীমান্ত থেকে গ্রেফতার, লুকিয়েছিলেন খাসিয়া সেজে, পিবিআইকে হস্তান্তর। মেয়াদোত্তীর্ণ ওষুধে বাজার সয়লাভ, অবৈধভাবে আনা কিডনি ও হৃদরোগের ওষুধের মান নিয়ে প্রশ্ন, অভিযানে অনিয়ম ধরা পড়লেও নেওয়া হয়নি ব্যবস্থা। দেশে আবারও বাড়ল করোনার মৃত্যু, ফাইজার ও বায়োএনটেকের কোভিড টিকা 90% বেশি কার্যকর, চূড়ান্ত ট্রায়ালে সাফল্য। মার্কিন নির্বাচনের আনুষ্ঠানিক ফল ঘোষণার আগে বাইডেনকে অভিনন্দন জানাবে না রাশিয়া, সাফ জানিয়ে দিলেন পুতিন। ট্রাম্প মেলানিয়া বিচ্ছেদের গুঞ্জন। এবং নিষেধাজ্ঞা কাটিয়ে 1 বছর পর মিরপুর স্টেডিয়ামে বিশ্বসেরা ওয়ানডে অলরাউন্ডার সাকিব আল হাসান বুধবার দিবেন ফিটনেস টেস্ট। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমরা কি নিয়ে আজকে আলোচনা করছি সেটি আমরা এরই মধ্যে বলেছি। আমি প্রথমে হাবিবুর রহমান হাবিব আপনাকে দিয়েই শুরু করতে চাই, এবং সেই ক্ষেত্রে আজকে মহামান্য রাষ্ট্রপতি সংসদে যে বক্তব্য রেখেছেন তার একটি অংশ উদ্ধৃত করে আমি আপনার বিশ্লেষণ জানতে চাইব। মাননীয় মহামান্য রাষ্ট্রপতি বলেছেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলার অঙ্গীকার বাস্তবায়নের সবচেয়ে বড় প্রয়োজন ঐক্য, জনগণের ঐক্য, বিশেষ করে মুক্তিযুদ্ধের সপক্ষের ঐক্য। যে ঐক্য 71 আমাদেরকে এক করেছিল, সেই ঐক্যই গড়ে তুলতে হবে সাম্প্রদায়িকতা, অগণতান্ত্রিকতা, অসহিষ্ণুতা ও সহিংসতার বিরুদ্ধে। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজনৈতিক দলগুলোকে পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে। যারা বাস্তবকে অস্বীকার করে কল্পিত কাহিনী ও পরিস্থিতি বানিয়ে দেশের সরলপ্রাণ মানুষকে বিভ্রান্ত ও বিপদগামী করে দেশের শান্তি ও অগ্রগতির ধারাকে ব্যাহত করতে চায়, তাদের বিরুদ্ধে 71-এর চেতনায় উদ্বুদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মহামান্য রাষ্ট্রপতি যেমনিভাবে ঐক্য এবং পরমত সহিষ্ণুতার কথা বলেছেন, এমনিভাবে কাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে সেটাও বলেছেন। তো আমাদের যে আজকের বিষয় রাজনীতিতে পরমত সহিষ্ণুতা, সব মিলিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে সময় টেলিভিশনের দর্শক শ্রোতা, দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম, আপনাকে শুভেচ্ছা, সহস্র অভিনন্দন। বহুদিন পর, করোনার পরে প্রথম আসলাম স্টুডিওতে। আল্লাহ ভালো রেখেছেন, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেই মহামান্য রাষ্ট্রপতি যে কথাটি বলেছেন, শুরু হোক না রাজনৈতিক পরমত সহিষ্ণুতার কথা উনি বলেছেন, ভালো কথা, তো এটা অস্বীকার করতে কোনো উপায় নেই। সেই শুরুটা হতে হবে রাজনৈতিক পরম সহিষ্ণুতা বলেন, 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বলেন, সব কিছুকে গণতন্ত্রকে বাদ দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তারা কারাই? যারা গণতন্ত্রকে বিশ্বাস করে না, গণতন্ত্রকে ধ্বংস করছে। এই যে আজকে একজন ধরা পড়লো সিলেটের, 26 দিন কতদিন লুকিয়েছিল খাসিয়া সেজে, আজকে পাবলিকের হাতে ধরা পড়ছে না? পাবলিকের মায়ের দুনিয়ার বাইরে একটা কথা আছে না? আজকে সর্বক্ষেত্রে যে অনিয়ম, দুর্নীতি, ঘুষ, নৈতিকতার অবক্ষয়, এই সবগুলোর বিরুদ্ধেই আমাদেরকে দাঁড়াতে হবে। রাষ্ট্রপতির কথা উনি যেভাবে বলেছেন, তাহলে আমাকে বলতে হবে গণতন্ত্রের অধিকারটা ফিরে দিতে হবে। এই যে আমি মাঠ থেকে আসলাম, 7টা আমি চেঞ্জ করেছি, কিন্তু আমি গাজীপুর উত্তরা থেকে আসলাম, হাজার হাজার লোকের মিছিল।
এবং আমাদের সবচেয়ে ভালো লাগার বিষয় সমস্ত এজেন্টগুলি আমার একটা বড় দায়িত্ব আছে, একজন এজেন্ট এটার থেকে ওইটাতে চেঞ্জ করব। তাছাড়া একের অধিক এজেন্ট দেওয়া আছে প্রত্যেকটা কেন্দ্রে। একটা কেন্দ্রে 2-3টা কেন্দ্রে, যেখানে প্রার্থীর কেন্দ্র আওয়ামী লীগের, সেখানে 3টা কেন্দ্রে বাকি ছিল। তা আমাদের যে দায়িত্ব হবে তাকে বলে আসা হলো যে তুমি কালকের মধ্যে দেবে, এখন 2 দিন বাকি আছে। ইলেকশনটা যদি 12 তারিখে হয়, সুন্দরভাবে ভোট দিতে পারে, তাহলে শুরু হলো। আর যদি দেখা যায় না, রাত্রি থেকেই শুরু হয়ে গেছে, যেমন কালকে মামলা হয়েছে 265 জনের নামে, আজকে মামলা হয়েছে 150 জনের নামে, বিনা কারণে, কোনো কারণ ছাড়া। আমি কয়েকদিন আগে নির্বাচন করে আসলাম, আমার ভাই সাক্ষী। ওখানে 2টা অফিস, আওয়ামী লীগের অফিস নিজেরাই, 3টা অফিস পুরাইছে, কয়েকটা মামলা দিয়েছে, 3টা, সব জায়গায় রেডি করে রেখেছিল। নির্বাচনের সহিংসতা হলেও সবগুলো ইউনিয়নে একটা করে হতো। কোনো বাস্তবতা নেই। একজন আসামির থেকে আরেকজন আসামির দূরত্ব 20-25 কিলোমিটার দূরে, এক থানার থেকে আরেক থানা। এটা অবাস্তব। রাতে 12:15টার সময় গিয়ে অফিসে আগুন ধরিয়ে দিয়েছে, সেখানে গুলি করেছে, হেলমেট পরে মোটরসাইকেল নিয়ে গেছে, একটা মাইক্রোবাসে 28 জন গিয়েছে, 2টা মোটরসাইকেল সহ। এটা অবাস্তব কাহিনী। সেই জন্য তার জন্য আমাকে জামিন চাইলাম, নিম্ন আদালত জামিন দিল না, সেটা উচ্চ আদালত থেকে আমাকে অ্যান্টিসিপেটরি বেল করে নিতে হয়েছে। এখানে 400 আসামি হয়েছে 2 দিনে। কী কারণ? তাহলে এটা কি পরের মতো সহিষ্ণুতা হলো? এবং এটা যে কোনো লোককে যদি আমি বলি, রাষ্ট্রপতিকে যখন জিজ্ঞাসা করি, মহামান্য রাষ্ট্রপতি আপনি বলেন তো 2018 সালের নির্বাচনে 40,160টি কেন্দ্রের ভিতরে 30 থেকে 35,000 কেন্দ্রে রাত্রিবেলা ভোট হয়েছে, আপনি কি অস্বীকার করবেন? উনি থেমে বলবেন না। আপনি বলেন তো 100% ভোট কাস্ট হতে পারে কিনা, পৃথিবীর কোথাও হয় কিনা, উনি কথা উত্তর দিতে পারবেন না। বিএনপির মতো দল 5,000 সেন্টারে শূন্য ভোট, 1 ভোট 2 ভোট পেতে পারে, বলেন আপনি? উনি কথার উত্তর দিতে পারবেন না। উনি কেন বাংলাদেশের কোনো এসপি, ডিসি, টিওনো, অ্যাডিশনাল এসপি থেকে শুরু করে প্রিজাইডিং অফিসার একজনও বলতে পারবে না। আমি প্রধান নির্বাচন কমিশনের সাথে দেখা করেছিলাম, আমি দেখা করে বললাম যে আমার কোনো নির্বাচন হলো, আপনি তো গিয়েছিলেন পাবনা, আপনি বলে আসলেন নির্বাচন নিরপেক্ষ হবে। আপনার সাথে কথা বলে যাওয়ার আগেই আমার ওখানে 3টা মামলা হয়ে গেল। এসপি সাহেব কথা দিল যে মামলা হবে না, গ্রেপ্তার করা হবে না 26 আগ পর্যন্ত, কোথাও বাড়িতে পৌঁছানোর আগেই হয়ে গেল। তাহলে আপনি তো দেখে আসলেন, নিজে শুনিয়ে আসলেন, তা আমার আসামিগুলোকে জামিন করানোর একটা ব্যবস্থা করে দেন, এই টাকাতে নিয়ে আসতে হবে, টাকা পয়সা খরচ করে। তো ডিসি সাহেবকে বলি না হাবিব ভাই, এই ক্ষেত্রে আমি একটু অ্যাড করি, আপনি বলবেন। সেটা হচ্ছে যে আপনারা মানে বরাবরই নির্বাচনের প্রশ্নে বলে আসছেন যে নির্বাচনকে কখনো বলছেন আন্দোলনের অংশ হিসেবে, কখনো বলছেন এটা কৌশল হিসেবে। তো সেই ক্ষেত্রে তো আপনাদের সমর্থকরাও নিরুৎসাহিত এবং অন্যরাও নিরুৎসাহিত হতে পারে, এবং ভোট কম পড়ার ক্ষেত্রে বা ভোটের যে আপনার মানুষ যে নিরুৎসাহিত হচ্ছে, সেই দায় তো বিএনপি এড়াতে পারে বলে মনে হয় আপনার? না, বিএনপি দায় দেবেন কেন? আমার ওখানে যদি আমার এই মামলাগুলি দিয়ে এলাকার মানুষজনগুলিকে তার অজ্ঞাত দিয়ে, যে ধরো সেই আসামি, তাই যদি হবে, ধরেন ঢাকা আমার ওখানে ভোট পড়লে 65% মতো, 2,40,000 ভোট, আমার ওখানে ভোট দিয়েছে 5,000 সাড়ে 5,000, এই 2,40,000 মানুষ ভোট দিতে গেছে, 40,000 মানুষ হতে যায়নি। আপনার এখানে ঢাকা সিটি যে আপনার এইতে ড্যামরাজ 10% ভোট কাস্ট হলে 10% কম কাস্ট হলে কেন? ওখানে 65% হলে এখানে 10% কেন? আপনার নওগাঁতে 30%, 25% কেন? ধানমন্ডিতে 5% কেন? ঢাকা সিটি কখনো 24% আর 28% কেন? এইসব আসনে আপনাদের ভোট কত পার্সেন্ট? আমাদের মানে আগে নির্বাচন যদি আমরা যদি হিসাব করি, আগে নির্বাচন ধরেন যে সকল নির্বাচনকে আপনারা মনে করেন যে আপনাদের দৃষ্টিতে সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে, সেই সকল নির্বাচনের ভোট অনুযায়ী আপনাদের সমর্থক কত পার্সেন্ট এবং তাদের পার্টিসিপেশন কত পার্সেন্ট ছিল? এখন বলি, আপনার 2001 সালে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বিএনপির ভোট ছিল 33% মতো, বিএনপি 187টা আসন পেয়েছিল। 2008 সালে সেখানে বিএনপি ভোট পেয়েছিল মানে 32% বা 31% এরকম, সেখানে ভোট সিট পেয়েছিল মাত্র 29টা। হ্যাঁ, আর 2018 সালে ভোট পেল কয় পার্সেন্ট? 7%, 10%-এর বেশি না। যে কেন্দ্রে 2008 সালে ভোট পেয়েছিল 3,000, তার আগে 2001 সালে যেবার বিএনপি ক্ষমতা যখন পার্টি জিতলো তখন পেল 2500, আর হারলো যখন তখন পেল 3,000। মজার ব্যাপার হলো আওয়ামী লীগ তখন পেয়েছিল 1500, আর 2008 সালে সেখানে পেয়ে গেল 3100। যেখানে বিএনপির প্রার্থী 1,50,000 ভোট পেয়ে 2001 সালে জিতেছিল, আওয়ামী লীগ ভোট পেয়েছিল 1,40,000। হাবিব ভাই, আমি মনে হয় আপনার পয়েন্টটা বুঝতে পেরেছি। 2008 সালে বিএনপির ওই ভোট প্রার্থী পেয়েছে 2,52,000,
আওয়ামী লীগ ভোট পেয়েছে 1,60,000, ওখানে ভোটটা তাদের বেড়ে গেছে। তার মানে তাহলে কি এই যে এই 5 এর মাঝখানে এসে 2 ভোট 1 ভোট 0 ভোট বিএনপি কোথাও কোনোদিন পেয়েছে? আওয়ামী লীগকে যদি কেউ 50 ভোট কোথাও দেয় সেটা বিশ্বাস করা যোগ্য না। বগুড়াতেও আওয়ামী লীগ 50 ভোট পাবে না, 304 করে সেন্টার থেকে ভোট পাবে। তো এখন আমার কথা হলো যে নির্বাচনটা সুষ্ঠু ধারায় যদি ফিরে না আসেন, মুক্তিযুদ্ধের চেতনা ছিল মুক্তিযুদ্ধের গণতন্ত্র, আপনার গণতন্ত্র নেই। আপনার আজকে যে অব্যবস্থাপনা, এই যে ভদ্রলোককে আজকে যে ধরলো, যে রায়হান তো না, রায়হানকে মেরে ফেলেছিল, আজকে যে আকবর যে ধরা পড়লো পাবলিক তো একদম দৌড়ে দিয়ে বাচ্চা, ফেসবুকে সঠিক কেন যায় না। কিন্তু কথা হলো এই প্রদীপ এরা এরা কীভাবে সৃষ্টি হলো? জি হাবিব ভাই, আমি নিশ্চয়ই আপনার কাছে আবারও আসবো। আমি মহামান্য রাষ্ট্রপতির উদ্ধৃতি দিয়ে আমি হাবিব ভাইকে প্রশ্ন করছি, আমি ওনার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আপনাকেও প্রশ্ন করতে চাই। তিনি বলছেন যে সংসদে আরও একটা বিষয় ছিল লক্ষণীয়, পার্লামেন্টে বঙ্গবন্ধুর বিরুদ্ধে কেউ কথা বললে স্পিকার বিব্রত হতেন কিন্তু বঙ্গবন্ধু হতেন না। উদার না হলে, গণতান্ত্রিক মনোভাবাপন্ন না হলে এটা ভাবাই যেত না। তারপরে আরেকটু পরে তিনি বলছেন, রাজনৈতিক মতাদর্শের যত অমিলই থাকুক না কেন, বঙ্গবন্ধু কখনো বিরোধী দলের নেতাদের কটাক্ষ করে কিছু বলতেন না, বরং তাদেরকে যথাযথ সম্মান দিয়ে কথা বলতেন। এখন হচ্ছে বাংলাদেশে মানে এই সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা মানে বিশেষ করে বর্তমান সরকারের বিরুদ্ধে বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ নানান অভিযোগ আছে যে ছোট একটা পোস্ট, বিভিন্ন বিষয় আশয় নিয়ে কারো চাকরি চলে যাচ্ছে, কাউকে অ্যারেস্ট করা হচ্ছে, জেলে নিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে মানে পরমত সহিষ্ণুতার কথা মহামান্য রাষ্ট্রপতি সংসদে বলছেন, আপনারাও বলেন বঙ্গবন্ধু আদর্শের কথা, সেই জায়গা থেকে কি এই সকল যে কার্যক্রম পদক্ষেপ সেগুলো যায় কিনা? এর পাশাপাশি হাবিব ভাই যে প্রসঙ্গ বলেছেন সেটার নিশ্চয়ই উত্তর আপনি দেবেন। আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদের ধন্যবাদ, শ্যামলদারের ধন্যবাদ জানাই। আপনার প্রথম প্রশ্নটার উত্তর দিয়ে তারপর হাবিব ভাইয়ের লাইনে যাচ্ছি। দেখেন, মহামান্য রাষ্ট্রপতি কিন্তু যথার্থ বলেছেন যে বঙ্গবন্ধু বিরোধী দলের কথা শুনতেন। সেই সংসদে সুরঞ্জিত বাবু আরও যারা ছিলেন তারা কথা বলতেন এবং শুনতেন। এই সংসদেও কিন্তু আপনি দেখেন বিএনপির স্বল্প সংখ্যক সদস্য রুমানা যেভাবে তির্যক ভাষায় কথা বলে কিন্তু প্রধানমন্ত্রী বসে শোনেন। হারুন সাহেব যে ভাষায় কথা বলেন প্রধানমন্ত্রী বসে কিন্তু শোনেন। হ্যাঁ, প্রথম দিকে কেউ হাউ কাউ করেছেন, কিন্তু এই পার্লামেন্টেই আপনি দেখেছেন বাপ্পি যখন কথা বলতে গিয়েছিল, মারা গেছেন বাপ্পি আমাদের বোন, তাকে কিন্তু তাড়িয়ে গিয়েছিল মারার জন্য বিএনপির একজন মহিলা সংসদ এবং একজন পুরুষ সংসদ, এটা আপনিও জানেন। কিন্তু এই সংসদে 7 জন সদস্য বিএনপির, তারা কিন্তু সরকারের সমালোচনা করেন। হাবিব ভাই যে সরকারের সমালোচনা করেন, মামলা হচ্ছে না। আপনি যেটা বলেন ডিজিটাল পদ্ধতিতে যে মামলা হচ্ছে, অর্থাৎ অপপ্রচার, সুরসুরি দেওয়া, মানে ধর্মীয় বিষয়ে একটা ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, যেটা মানুষকে দেশকে অস্থিতিশীল অবস্থায় নিয়ে যায়, এইটার ব্যাপারে যারা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। আপনি সাংবাদিক সমালোচনা করতেছেন, হাবিব ভাই সরকারের এই যে কথাগুলো সত্য মিথ্যে বলে অনেকগুলো কথা বলেছেন, কিছু সত্য কথা বলেছেন, কিছু মিথ্যে কথা বলেছেন। সরকারের তির্যক ভাষায় সমালোচনা করছেন, কিন্তু এই ব্যাপারে কিন্তু সরকার মিথ্যা কি বলেছেন? মিথ্যে উনি বলেছেন যে নির্বাচন প্রক্রিয়া, হাবিব ভাই যদি বলতো, আমি আপনার বলি, বঙ্গবন্ধুকে হত্যা করার পর বাংলাদেশের কিন্তু গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল। সেই কারণে হাবিব সাহেব তখন ছাত্রলীগের সভাপতি ছিল এবং আপনি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমার মনে হয়, ভুল হইতে পারে পরে। সেই কাহিনী আপনার মনে আছে যে তখন আমরা কিন্তু জেহাদ মনিরের রাশের উপর শপথ নিয়েছিলাম যে আমরা সামরিক শাসকদের বিরুদ্ধে লড়াই করব গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য। সেই গণতন্ত্র পুনরুদ্ধার ডাক্তার মিলন, জিহাদ, মিনা, মনিরের রক্তের উপর দাঁড়িয়ে ছাত্র সমাজ 10 দফা দিয়েছিল। সেই 10 দফার মূল লক্ষ্য কী ছিল? অসাম্প্রদায়িক বাংলাদেশ, মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা করা এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা। হাবিব সাহেব সেই 10 দফায় সিগনেচার করেছে এবং রাজনৈতিক দলগুলো 7-8 দল, 7 দল, 5 দলও একটি রূপরেখা দিয়েছিল, একটি কর্মসূচি দিয়েছিল যে আমরা বাংলাদেশটাকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনবো। সেই বাংলাদেশটা কি মুক্তিযুদ্ধের চেতনায় ফিরে এসেছিল? সেই বাংলাদেশে সেই যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর মানে মানুষের আত্মহুতি, ছাত্রদের আত্মহুতির মধ্যে দিয়ে, তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে যে বাংলাদেশটাকে আমরা পেলাম, যে বাংলাদেশটাকে গড়ার স্বপ্ন দেখলাম ছাত্র সমাজের রক্তের মধ্যে দিয়ে,
সেদিন কি হলো, গণতন্ত্রের পিছনে কে প্রথম শ্রীকাঘাত করলো? হাবিব সাহেবই তো সাক্ষী, উনি সেই নির্বাচনে ছিলেন। ওনার সামনে বিএনপির ক্যাডাররা 10টা হুন্ডা 20টা গুন্ডা নিয়ে মাগুরার ভোট কেন্দ্র দখল করো 94 সালে, ব্যালট বাক্স সিল মারলো। উনি তখন ছিলেন, উনি তার প্রতিবাদ করেছেন, এই হাবিব সাহেব। এবং আপনি দেখেন, এই ঢাকা শহর সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছিল, মেয়র হানিফ সাহেব, 7 জন লোক জীবন দিতে হয়েছে আওয়ামী লীগের মেয়র হানিফ সাহেবকে জিততে, গুলি করে হত্যা করেছিল লালবাগের হত্যাকাণ্ড। আপনি মিরপুরে নির্বাচন হলো, কামাল মজুমদার জিতে গিয়েছিল, টেলিভিশন সেদিন এত মিডিয়া ছিল না, টেলিভিশনে সেদিন কামাল মজুমকে মানে কি করা হলো, আপনার বিজয় ঘোষণা করা হলো না, বিএনপির প্রার্থীকে বিজয় ঘোষণা করা হলো। অর্থাৎ যে আত্মত্যাগের মধ্যে দিয়ে আমরা সামরিক শাসকের হাত থেকে গণতান্ত্রিক ধারায় ফিরে আসলাম, সেখানে গণতন্ত্রকে কারা হত্যা করলো? আর 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচনের কথা বলে, আমি নির্বাচন অনিয়ম হয়েছে, নির্বাচনের ত্রুটি হয়েছে, কিন্তু নির্বাচন আবার ভালো হয়েছে, এটা আমার কথা না, বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের কথা। সকাল 11টায় উনি ঠাকুরগাঁয় দাঁড়ায় সাংবাদিকদের বলেছেন যে আমার দৃষ্টিতে নির্বাচন ভালো নির্বাচন হয়েছে। হ্যাঁ, সন্ধ্যায় কি বলেছেন? তারপরে সন্ধ্যায় যেটা, তারপরে বাংলাদেশে আমি বলি না যে নির্বাচন ত্রুটি হয় নাই, ভোট দেয় নাই। কি কারণে হয়নি? উনরা যে জোট করেছিলেন, কামাল হোসেনের নেতৃত্বে যে জোট করেছিলেন, সেই জোটের ভিতরে কিন্তু দেখেন, সেই জোটের অনেক গুরুত্বপূর্ণ নেতা কিন্তু মনোনয়ন পায়নি। এবং ওনাদের মূল নেতা যিনি, বেগম খালেদা জিয়া তখন জেলখানায় ছিলেন, ওনাদের মূল নেতা যিনি তারেক জিয়া, তিনি জামাতকে 20 জনকে মনোনয়ন দিলেন, জোটকে তোয়াক্কা না করে, জোটকে গুরুত্ব না দিয়ে। এটা আসলে অনেক অনেক বিস্তৃত। আমি যে জায়গাটা আপনাকে জানতে চাই সেটি হচ্ছে যে বিএনপি যে বরাবরই যে অভিযোগ করে আসে যে তাদের ভাষায় মানে 30 লাখেরও বেশি তাদের নেতাকর্মী বিরুদ্ধে মামলা আছে, অনেকেই জেলে আছেন। তো এই সকল অভিযোগ এবং কোনো নিশ্চয়ই বাস্তবতাও আছে, সেটি আসলে বঙ্গবন্ধুর আদর্শ এবং পরমত সহিষ্ণুতার যেই নীতির কথা আপনারা বলছেন সেটির সাথে যায় কিনা? আমি আপনার তাহলে বলি, উনি আর একটা কথা বলেছেন যে বিএনপি একটা কেন্দ্রে 0 ভোট পায় না। আমি স্বীকার করি, বিএনপির 30% বা 30%, এটাও বলেছেন যে মানে একদম পুরো কেন্দ্রে একদম শতভাগে ভোট পড়ে, সেটাও হয় না। আমি ঠিক আছে, হাবিব সাহেব উনি প্রার্থী, উনি ভোট দিতে যায়নি, বাসায় বসে রয়েছে। ওই ভোট কেন্দ্রে কি বিএনপির লোক যাবে? তাহলে ভোটটা দেবে আওয়ামী লীগের লোক, তাহলে ওখানে বিএনপি ভোট পাবে, তাহলে 0 ভোট পাবে। হাবিব সাহেব বাসায় বসে রয়েছে, উনি ভোট কেন্দ্রে যায়নি, তাহলে ওখানে কিভাবে ভোট দেবে? বিএনপির আর কেউ তো ভোট কেন্দ্রে যাবে না, তাহলে 0 ভোট পাবে। আওয়ামী লীগের লোক তো ধানের শীষে ভোট দেবে না। আমার বলছেন যে আপনারা যেতে দিচ্ছেন না, যেতে দিচ্ছি না ভাই, এরকম যেতে দেয় না, যেতে হয়। নির্বাচনকে আপনি যেটা বলছেন যে আপনি একটা প্রশ্ন করেছেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য উনি যদি সেই উদ্দেশ্যে নির্বাচন করেন, নির্বাচনের আগে নীতি নির্ধারক পর্যায়ের একজন নেতা যদি বলেন, যিনি হাবিব সাহেবের নির্বাচন পরিচালনার মূল দায়িত্বে ছিলেন, টুকু সাহেব, আপনাদের টেলিভিশন খোলেন না, উনি কি বলছেন যে আমরা আচ্ছা যেতে দেয় না, যেতে হয় মানে হচ্ছে জোরজার মূল্য। ভাই নির্বাচনটা হচ্ছে কৌশল, আমি চেষ্টা করব, আমি আর গণতান্ত্রিক পদ্ধতি না, গণতান্ত্রিক নির্বাচনটা হচ্ছে গণতান্ত্রিক পদ্ধতি, হচ্ছে কৌশল, যে আমি জিতার চেষ্টা করব, আমি কেউ হারার চেষ্টা করব না, আমি জিতার জন্য আমি কেন্দ্রে যাব। আর এই ঠান্ডা লড়াই, আপনি তত্ত্বাবধায়ক সরকারের সময় কিন্তু এই ঠান্ডা লড়াই হয়েছে, হাতাহাতি হয়েছে, মারামারি হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনেও সংঘাত হয়েছে, তার ভিতরেও কিন্তু মাঠে ছিল। উনরা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য যদি নির্বাচনে যায়, তাহলে তো সেই নির্বাচন। আমি আবারও নিশ্চয়ই আপনার কাছে আসবো। আমি শ্যামলদা, আমি একজন দর্শকের প্রশ্ন নিয়ে আপনার কাছে আসছি। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমি চট্টগ্রাম থেকে ইমরান বলছি। জি বলুন। আমার প্রশ্নটা হলো যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জাতির জনক, কিন্তু জাতির জনক হিসেবে স্বীকৃতি, কিন্তু বঙ্গবন্ধু ছবি কোন সরকারের কিছু কিছু সরকারের আমলে থাকে না, এটা কিন্তু রাখা কি উচিত কিনা? জি আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই যে কেউ এটার উত্তর দিতে পারবেন। আমি আর একটা কথা আমি বলতে পারি না, উনি একটা কথা বলছেন, এক সেকেন্ডে শেষ করে দেবো। এই যে অ্যারেস্টের কথা বললেন, আওয়ামী লীগ সন্ত্রাসীদের আশ্রয় দেয় না বলে পাবলিকও ধরার সাহস পায়। হাবিব ভাই, আমাদের পাবলিক তো দূরের কথা, পুলিশই সন্ত্রাসীদের ধরতে সাহস পাইতো না। জি আপনাকে ধন্যবাদ। শ্যামলদা, আপনার কাছে যদি আসতে চাই, সেটি হচ্ছে যে মানে একদমই শুরুতে আমি হাবিব ভাইকে যে প্রশ্নটি করেছিলাম, যে উদ্ধৃতি দিয়ে সেই জায়গাটাতেই আসতে চাই, সেটি হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি পরমত সহিষ্ণুতার কথা বলছেন, এর পাশাপাশি কাদের বিরুদ্ধে আসলে প্রতিরোধ গড়ে তুলতে হবে সেটাও আসলে বলছেন। এবং মোটামুটি যেই দুজন বক্তা বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দল, তারা আসলে
একটা জায়গায় আসলে নির্বাচন কেন্দ্রিক আগে মানে বর্তমানে যারা আছেন তারা নির্বাচন নিয়ে কী করেছেন, আগে যারা ছিলেন তারা নির্বাচন নিয়ে কী করেছেন, সেটিকেই আসলে পরমত সহিষ্ণুতা মোটা দাগে আসলে মনে করছেন আপনি। মোটা দাগে আসলে আপনি কি মনে করেন, মানে গণতন্ত্র এবং পরমত সহিষ্ণুতা কি আরও একটু মানে বিস্তৃত বিষয় কিনা? শ্যামল দত্ত। দেখেন, আমি প্রথমেই মহান রাষ্ট্রপতিকে অভিনন্দন জানাই। তার বক্তৃতাটি বেশ ভালো এবং অনেক অসাধারণ কিছু বক্তব্য আছে। মহামান্য রাষ্ট্রপতি একজন সিজন পলিটিশিয়ান, দীর্ঘদিনের রাজনীতি করেন, দীর্ঘতম রাজনৈতিক কেরিয়ার। এবং আজকে যে জাতীয় সংসদের যে অধিবেশন, এটি একটি ভেরি আনপ্যারালাল আনইউজুয়াল সেশন এটি, কারণ এটি একটি বিশেষ অধিবেশন এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ঘিরে। সেখানে তিনি এক ধরনের স্মারক বক্তৃতার মধ্যে দিয়েছেন, যেটি বঙ্গবন্ধুর জীবন, কর্ম, তার রাজনীতি ইত্যাদি তুলে ধরা হয়েছে। আমাদের রাষ্ট্রপতি সেটাই করেছেন। সেখান থেকে একটু উদ্ধৃতি নিয়ে আপনি যে প্রসঙ্গটি তুললেন, যে পরমত সহিষ্ণুতা, যেটি গণতন্ত্রের অন্যতম একটি পূর্ব শর্ত, যে অন্যের মতকে শ্রদ্ধা করা, অন্যের মতের প্রতি সহিষ্ণুতা দেখানো, অন্যের মতের প্রতি অ্যাকসেপ্টেবিলিটি দেখানো, সেটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমাদের রাষ্ট্রপতি সেটি করেছেন। আমি এই কারণে ধন্যবাদটা জানাচ্ছি। খেয়াল করবেন, আমাদের ত্রয়োদশ সংশোধনীর পর আমাদের আসলে রাষ্ট্রপতির যে কোনো কর্মকাণ্ড বা বক্তব্য এটি অনুমোদিত হতে হয় ক্যাবিনেটের মিটিং এ। তো সেক্ষেত্রে যে বক্তব্যটা তিনি করেছেন এটিও কিন্তু ক্যাবিনেট কর্তৃক পাশকৃত, মন্ত্রী পরিষদে পাশ হয়েছে, এবং সেটি এই অনুমোদনটি যেহেতু সরকারের কাছ থেকে পেয়েছে, তার মানে সরকারের কিছু দৃষ্টিভঙ্গির প্রতিফলন এখানে আছে। হ্যাঁ, আজকে আমাদের দেশে এটা তো অথরিটেরিয়ান কোন স্টেট না, এটা এখন আয়কত্বের কোন দেশ না, এটা চীনও না, এটা রাশিয়াও না। সেখানে ভিন্ন মত থাকে না, সেখানে ভিন্ন বক্তব্য থাকে না। আমাদের দেশে হ্যাঁ, রাজনৈতিক সংঘাত আছে, রাজনৈতিক বিরোধ আছে, রাজনৈতিক সহিংসতা আছে, এবং বেশ বেশি করে আছে সেটা। তার মধ্যেও কিন্তু গণতান্ত্রিক চর্চা কিছু না কিছু আছে। হ্যাঁ, আমাদের অনেক প্রতিষ্ঠান দুর্বল, আমাদের নির্বাচন প্রতিষ্ঠান অনেকখানি দুর্বল হয়ে গেছে, বিশেষ করে গত কয়েকটি নির্বাচনে। সেই জায়গাটিতে আমাদের অনেক কাজ করার আছে। কিন্তু আমি রাষ্ট্রপতির বক্তব্যে একটা ইতিবাচক ইঙ্গিত পাই। তিনি যখন বলেন যে আমাদের পরিণত সহিষ্ণুতা দেখাতে হবে, তখন এর মধ্যে একটা মহামান্য রাষ্ট্রপতির একটা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়, তার একটা এক্সপেকটেশন উঠে আসে, যেটি অবশ্যই গণতন্ত্রের জন্য ভালো। আমি মনে করি যে এটা একটা ইতিবাচক দিক। এবং তিনি আরো যা বলেছেন, যেটি আপনি পরবর্তী সময়ে জনাব এস.এম. কামাল হোসেনকে জিজ্ঞেস করেছেন, সেই জায়গাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি মনে করি আমাদের দেশে এখন প্রতিষ্ঠানগুলোকে নির্বাচন এবং অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে, বিচার বিভাগ, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেই জায়গা থেকেই আমাদের এই প্রতিষ্ঠানগুলোর প্রতি যদি আমরা আরেকটু নজর দিই, তাহলে হয়তো এই পরমত সহিষ্ণুতা আমাদের আরো বাড়বে। একটা জিনিস মনে রাখতে হবে, রাষ্ট্রপতি কিন্তু কোনো সরকারের রাষ্ট্রপতি না, তিনি কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি। এবং সেক্ষেত্রে তিনি কিন্তু সকল দল মতের অভিভাবক, সকল প্রতিষ্ঠানের অভিভাবক, and he is the number one citizen of the country. তো এইসব কারণেই আমাদের মহামান্য রাষ্ট্রপতির কাছে যে একটি উদার দৃষ্টিভঙ্গি, একটি গ্রহণযোগ্য, সবার কাছে যে সৌজন্যের রাজনীতি তিনি করা উচিত, মহান রাষ্ট্রপতি সেটাই করেছেন তার বক্তব্য। এবং একই সঙ্গে তিনি বঙ্গবন্ধুর কথা তুলে ধরেছেন। বঙ্গবন্ধু যেটি বলছেন যে কখনোই কিন্তু অপরকে শ্রদ্ধা না করে কথা বলতে হয়। এমনকি যে সমস্ত মানুষের সঙ্গে তার রাজনৈতিক বিরোধ ছিল, রাজনৈতিক বিশ্বাসের ভিন্নতা ছিল, যে সমস্ত মানুষ এমনকি তার উপরে অত্যাচার নির্যাতন করেছেন, তাদেরকেও তিনি ক্ষমা করে দিয়েছেন। ফলে বঙ্গবন্ধুর এই উদার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আজকের দিনে খুব বেশি প্রয়োজন। আমাদের রাজনৈতিক নেতৃত্ব সেই জায়গাটিতে ঘাটতি আছে দেখেই হয়তো মহামান্য রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনীতির কথা উল্লেখ করে সেই প্রসঙ্গটি উত্থাপন করেছেন। দেখেন, মহামান্য রাষ্ট্রপতি তিনিও কিন্তু একেবারে মাটির থেকে রাজনীতি করে এসে নানা পর্যায়ে অতিক্রম করে স্পিকার হয়ে দেশের। শ্যামলদা, আমি আপনাকে যেটি জানতে চাই যে মহামান্য রাষ্ট্রপতির আকাঙ্ক্ষা এবং জাতিজনক বঙ্গবন্ধুর যে দৃষ্টান্ত, সেটি আসলে আপনি বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে কতটা দেখতে পান? দুর্ভাগ্যজনক হলে সেটা আমরা দেখতে পাই না, এটি হচ্ছে বাস্তবতা। এবং এর জন্য যদি আপনি আলোচনা করতে চান,
কারা দায়ী, কে দায়ী, এখানে আওয়ামী লীগ কতখানি দায়ী, বিএনপির পার্সেন্টেজ কতটুকু, এই আলোচনা একটি বড় রাজনৈতিক বিশ্লেষণের বিষয়। আমি জানি যে ছোট একটি টক শোতে সেটি আলোচনা করা যাবে না, তবে কেউ কিন্তু এর দায় থেকে মুক্ত না। এখানে যতই বলুক আম, যে রাজনৈতিক দলগুলো আছে এখন বর্তমানে, সেখানে পাল্লা দিয়ে মাপতে গেলে হয়তো কারো দিকে একটু পাল্লা একটু ভারী হবে, কারো দিকে একটু কম হবে, কিন্তু প্রত্যেকেই এর দায় এড়াতে পারবে না। আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো আজকে তো একদিনে হয়নি, এবং একদিনে ধ্বংস হয়নি, এবং একদিনে এগুলোর গুরুত্ব কমে যায় না। এগুলো অনেক লম্বা একটা প্রক্রিয়া। ৭৫-এ বাংলাদেশের একটি রক্তাক্ত ক্ষত, বঙ্গবন্ধুকে হত্যা করা সপরিবারে, এর পরবর্তীতে যারা বেনিফিশিয়ারি, তারা একে অপরের মধ্যে বিরোধ থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা সেই ট্র্যাজেডি থেকে বেরিয়ে আসতে পারছি না এখন। তারপরে দেখেন আমরা ৯০-এর পরে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার যাত্রা শুরু, অনেকের মধ্যে প্রত্যাশা বেড়েছিল, কিন্তু তারপর কি হলো সেটাও কিন্তু আমাদের প্রত্যাশার সঙ্গে যায়নি। এবং সর্বশেষ ২০০১-এর পরে এবং ২০২১-এ আগস্টের ঘটনা, আমি মনে করি আমাদের সহমর্মিতা বা পরমত সহিষ্ণুতার রাজনীতিতে শেষ ব্যারাকটি টুকে দিয়েছে কফিনে। একে অপরকে যদি আপনি ইনহেল করতে চান, যে আমি অপরকে আমি সমূলে উৎপাটন করব, সেই রাজনীতি করলে তো কোনোদিনই পরমত সহিষ্ণুতা হবে না। আমাদের রাজনীতির এই জায়গাগুলো পরিষ্কার হওয়া দরকার, এবং এই জায়গাগুলোতে যতক্ষণ পর্যন্ত অমীমাংসিত থেকে যাবে, আপনি গায়ে আপনার কঠিন কতগুলো ক্ষত আছে, সেই ক্ষতগুলোকে না সারিয়ে আপনি সুস্থ লোকের অভিনয় করতে পারেন, কিন্তু আসলে তো আপনি সুস্থ না, আপনার সারা শরীর ক্যান্সার আক্রান্ত। রাজনীতির শরীরে এখন যে ক্যান্সারে আক্রান্ত, সেটা যদি আপনি সারানোর জন্য উদ্যোগ না নেন, আপনি সুস্থতার অভিনয় করতে পারেন, আসলে তো আপনি সুস্থ না। জি শ্যামল দা, আমাদের আপনাকে এই সহিষ্ণুতার ধন্যবাদ। চর্চার জায়গাটি সেখান থেকেই করতে হবে। জি, আমি নিশ্চয়ই আপনার কাছে আবার আসবো। হাবিবুর রহমান, হাবিব, আপনার কাছে আসতে চাই, সেটি হচ্ছে যে মানে শ্যামলদা যেটি বললেন যে যেই পরমত সহিষ্ণুতার যে অভাবের এখন দেখা যাচ্ছে, সেটার দায় আসলে বিএনপিও এড়াতে পারে না। এর পাশাপাশি কামাল ভাইও বেশ কিছু কথা বলেছেন। তিনি যেটি বলছেন যে আপনি ভোট নিয়ে আপনাদের অনেক আপত্তি, উনি যেটি বলছেন যে যেতে দেয় না, যেতে হয়, মানে এই নিয়ে যদি আপনার উত্তর আমি জানতে চাই। আমি তাকে খুব মানে মন দিয়ে শোনার জন্য বলছি যে 1986 সালে যে নির্বাচন হয়েছিল এরশাদের আমলে, 48 ঘন্টা রেডিও টেলিভিশনে রেজাল্ট বন্ধ করে রেখেছিল। তারপর তো ঘোষণা হলো, আওয়ামী লীগ জিতেছিল, আওয়ামী লীগকে পরাজিত করে জাতীয় পার্টিকে জিতালো। তারপরও মুকসেদপুর কাশিয়ানি আর গোপাল টুঙ্গিপাড়া কোটালীপাড়া, এই দুই সিটে কিন্তু প্রধানমন্ত্রী জিতছিলেন আজকের প্রধানমন্ত্রী, এবং রওনা তেজরা উত্তর কোতলে কেড়ে নিয়ে গেছিল। প্রশ্ন উঠছিল যে কোন সিট রাখবেন আর কোন সিট ছাড়বেন, একটা রাখতে হবে, দুইটা ছাড়তে হবে। সবাই বলেছিল যে রমনাটা রাখেন, ওই দুটো ছেড়ে দেন, আমাদের সিট তো আমরা জিতবই। আমি তৎকালীন সময় যেহেতু এই নির্বাচনে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম, ছাত্রলীগের প্রেসিডেন্ট সুলতান ভাই, রহমান সেক্রেটারি, তারা একজন চলে গেছিল আব্দুল সামাদ আজাদের নির্বাচন করার জন্য, আরেকজন চলে গেল সাজা সুদের নির্বাচন করার জন্য। আমাকে দায়িত্ব দেওয়া ছিল রমনা কোতোয়ালি আর 17 কোতোয়ালি আর রমনা তেজা। আমি বলেছিলাম এটা ছেড়ে দেন, কাশিয়ানি মুক্ত ছেড়ে দেন, টঙ্গিপাড়া কোটালীপাড়া রাখেন, পারলে আমার সব মারে। হ্যাঁ, ওটা আমাদের সিট, আমরা ওখানে 100% নাই, 90% ভোট আমাদের সিট আমরা পাবোই, সেই সিট পাবেন না। যেভাবে আপনার 48 ঘন্টা বন্ধ রেখে যে হারিয়ে দিল, যে ভোট শুরু হয়েছে সেখান থেকেই শুরু হলো যে সূক্ষ্ম কারচুপি, ভোট ডাকাতি, রাতের বেলা, এইগুলো, এই সিট পাবেন না, পেল না। সেদিন কোথায় গেছিল? আমি আবার দায়িত্ব ছিলাম কাশিয়ানি মুকসেদপুর, একটা ঘটনা চলে আসলে আমার পরে গেলাম, যখন লঞ্চ থেকে গোপালগঞ্জ থেকে মহানগর নানক, আমি সহ আজকের প্রধানমন্ত্রী যখন টুঙ্গিপাড়া যাচ্ছিলাম, তখন আমি লঞ্চের ভিতরে বললাম, সেদিন না আমাকে সবাই মারতে আসছিল, আমি কেন বলেছিলাম টুঙ্গিপাড়া কোটালী ফিরে রাখার জন্য, বঙ্গবন্ধুর মাজার ওই জায়গায় যেন অপবিত্র না হয়। আজকে কি হলো? পারেনি আওয়ামী লীগ, দুই সিটে একটু রাখতে পারে নাই, ভোট কেন্দ্রে যেতেও পারেনি, জামানত বাজেয়াপ্ত হয়েছিল, যেখানে দুই সিটেই জিতেছিল আজকের প্রধানমন্ত্রী, অনেক ভোটে 90%-এর বেশি ভোটে জিতছিল, সেটা আওয়ামী লীগ সব, সেখানে পারল না কেন? মুখ দিয়ে বলা যায়, বাস্তবতা আলাদা। সিটি কর্পোরেশন নির্বাচন, সেই সিটি কর্পোরেশন নির্বাচন দিয়েছিল হানিফ, মোহাম্মদ হানিফ। হ্যাঁ, রক্তাক্ত হয়েছিল লালবাগ একটি ওয়ার্ডে, কাউন্সিলের মধ্যে বা কমিশনের মধ্যে, সেটা নির্বাচনের একটি এলাকায় একটা
ওয়ার্ডের মধ্যে। সেখানে নির্বাচনে মোহাম্মদ হানিফ তো 1 লাখের বেশি ভোটের ব্যবধান জিতেছিল, যেখানে 91 সালে 8 সিটে বিএনপি জিতেছিল। 1 লক্ষ 1.5 লক্ষ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ সব ভোট যোগ করলে হেরেছিল। সেখানে কভার করে আবার তো 1 লক্ষ ভোটে হানিফ ভাই জিতলো। তিনি নির্বাচন সুষ্ঠু না হলে জিতত। আমি তখন পরিপূর্ণ দায়িত্বে ছিলাম। কামাল মজুমদারকে যেটা হারছে, এখানে বিএনপির সিট ছিল, বিএনপি হারা যেটা এখানে নির্বাচন নিয়ে কিছুটা হতে পারে, ক্ষমতাসীন দলের কিছুটা হয়, এটা কিন্তু মাগুরা নির্বাচন মোটেই ভালো করেনি বিএনপি, একদম ভালো করে নাই। যে কথা বিএনপিকে সারা জীবন শুনতেই হবে, মাগুরা নির্বাচনটা একেবারেই ভালো হয় না। এবং মাগুরা নির্বাচনের পরে তত্ত্বাবধায়কের দাবিটা উঠলো, এবং আমি ওই দিন নির্বাচন পরবর্তী হরতালের পরবর্তী সময় যে মিটিং হয় একটা, আগে রিয়াদ ছিল, ওই মিটিংটা আমি পরিচালনা করেছিলাম। ওই নির্বাচনটা ভালো হয়নি, আমি বলেছিলাম না দলীয় সরকার নির্বাচন যাওয়া যাবে না। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়ে আসছিলেন, মনির নামে ছাত্রলীগের এক ছেলে মারা গেছিল 13ই অক্টোবর। আমি ওর শপথ দিয়ে বলেছিলাম আর নির্বাচনে এই জন্য আর যায় নাই। আমাদের হাতে খুব বেশি সময় এখন আমি বলছি, আমার ভাই কামাল যে কথাটা বললেন, যে আমার ব্যাপারটা যেটা বললেন যে ভোট কেন্দ্রে আমি কেন ভোট দিতে গেলাম না, এই তো আমি না গেলে শূন্য ভোট। আমি 2018 সালে আমার কোন অপরাধটা ছিল? সেদিন আমি কেন ভোট দিতে পারিনি? কেন সেদিন আমি স্কয়ার হসপিটালের সাহিত্য ছিলাম? কেন আমাকে ঈশ্বরী থেকে রক্তাক্ত অবস্থায় হেলিকপ্টারে ঢাকা আসতে হয়েছিল? উত্তরটাকে দিবেন? তত্ত্বাবধায়ক সরকারের আমলে যত নির্বাচন হয়েছে, সারা পৃথিবীতে যত নির্বাচন হয়েছে, এই 2018 সালের নির্বাচনে যত মানুষ, যত প্রার্থী আহত হয়েছে, প্রায় আমরা 50 জন প্রার্থী আমরা আহত হয়েছে গুলিতে, ধারালো অস্ত্রের আঘাতে, এবং আমাদের 17 জন প্রার্থী গ্রেপ্তার হয়েছিল, যা পৃথিবীর ইতিহাসে হয়নি। এবং আমাদের হাজার হাজার মামলা দিয়েছিল, লক্ষ লক্ষ কর্মীর নামে হাজার হাজার কর্মী গ্রেপ্তার হয়েছে। আমার ওখানে 2টে থানায় 6টা মামলা হয়েছিল, এবারও আমার 3টা মামলা হয়েছে, প্রায় 100-র উপর আসামি দিচ্ছে না। এই যে জাহাঙ্গীরের নির্বাচন, এখন কেন মামলাদের কি দরকার? নির্বাচনীদের সুষ্ঠু হবে, এত জনপ্রিয়তা থাকে, মামলা দিবে কেন? মামলা দিয়ে এই করে, এবং এই ভোট রাত্রিবেলা তাণ্ডব চলতেছে, বিভিন্ন জায়গায় বাড়ি 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 হামলা করা হচ্ছে, বলা হচ্ছে ভোট কেন্দ্র যাবেন না, ইচ্ছা করলে যাওয়া যায় না, আমি যেতে পারি নাই। যে আপনাকে আমি আসি হাবিব ভাই, আমি যে জায়গাটাতে একটু আপনার বিস্তারিত জানছি, সেটি হচ্ছে যে নির্বাচন ছাড়াও যেটি শ্যামলদা বললেন, যে সমূলে উৎপাটনের যে রাজনীতি, হ্যাঁ সেটিও পরম সহিষ্ণুতা না থাকার পেছনে একটা বড় কারণ, এটা বড় কারণ। সেটির দায় কিছু কিছু ঘটনা বিএনপিও ঘটিয়েছে, সেটা আমি অন্ধের মতো বলবো না, 100 কথা বলবো না, হ্যাঁ বিএনপি দায়ী আছে কিছুটা, সেই জায়গা থেকে সেই জায়গাটাই বলে, সেই জায়গাটা সরে আসা সম্ভব। এই কারণে সম্ভব, দেশের স্বার্থে এই কারণে সম্ভব। যেমন শ্যামলদা ইঙ্গিত করতে চেয়েছেন 2004 সালে 21 আগস্ট জয়েন্ট গ্র্যান্ড হবার কথা, যেটা বিএনপি রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে, সরকার পুলিশ প্রশাসন করে নাই, করেছে জঙ্গিরা, বা বিএনপির নেতা কোনো সেখানে মারতে যায়নি, গেছে জঙ্গিরা। হ্যাঁ, তার দায়িত্ব বিএনপির উপর চাপাতে পারেন, রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে তার উপর চাপ, এটাই স্বাভাবিক। কিন্তু লালদিঘির ময়দানে তো 1928 24শে জানুয়ারি প্রায় 30 জনকে হত্যা করলো, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, লাশও তো দিল না। সেই জাতীয় পার্টির সাথে কি সরকার ঐক্যবদ্ধ সরকার গঠন করে না? এখনো কি একসাথে নির্বাচন করে নাই? তার প্রধান যিনি, তিনাকে একবার বিষের দুধ বানালেন, তারপরে আপনার এই সংসদের বিরোধী দলের নেতা বানালেন, তার আগের বার তার ওয়াইফ বিরোধী নেতা, 3 জন মন্ত্রী দিলেন, আসে নাই, আসছে তো। এবং 1996 সালে নির্বাচনে এখন যে কথাটা বলা যায়, আমার ভাই কামাল হোসেন যে কথাটা বললেন, আর তারেক রহমানের কথা ঘুরে আসে যে 20টা সিট, আচ্ছা 20টা সিট দিক, 30টা সিট দিক, বিএনপি ধরেন আপনার জনপ্রিয়তা কমে যাবে, তার জন্য বিএনপি ভোট পাবে না। রাতের বেলা ভোট কাটার কি দরকার ছিল বলেন? 100% ভোট কিভাবে হয়? এবার আমার ওখানে যে কথাটা বলা হলো, আমার ওখানে আমার ভোট ধরেন 5,500 গেল না, শূন্য ভোট, শূন্য ভোট পেলাম, শূন্য ভোট পেলাম, আমি ঠিক আছে মেনে নিলাম, আমি শূন্য ভোট পেলাম, আমি জানি শূন্য দিলাম, তা আওয়ামী লীগ 2,40,000 ভোট পেল। এই জিনিসটাকে উত্তর দিতে পারবে এলাকার মানুষ? তারপরে আমার 10 দফার কথা শেষ করি, 10 দফার না পারবে না, আমি এই জায়গায় আসি। 10 দফার যে কথাটা বললো, 10 দফার যে কথাটা বললো, হ্যাঁ 10 দফার বাস্তবায়ন বিএনপি করে নাই। একটা দাবি করেছিল, সেটা হলো বয়স সময় 27 বছর 30 বছর করেছিল, তা আওয়ামী লীগ আজকে 12 বছরে কোন দফা পালন করছে? এখন তো উল্টা দিকে চলে গেছে। আর হারুন যে কথা বলে সংসদে, অনেকগুলো প্রশ্ন রেখেছেন, সংক্ষেপে বলতে হবে, আমাদের হাতে খুব বেশি সময় নেই। আমি আপনার বলি, শ্যামলদা যে কথা আছে সহিষ্ণুর কথা, হাবিব ভাই অতীতের ইতিহাস টানছে, জিয়াউর রহমান এরশাদ আমলের ইতিহাস টানছে, সেইটাকে বাদ দিয়ে কিন্তু আমরা লড়াই, তার কারণে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছিলাম, বিএনপি, আওয়ামী লীগ, 5 দল 7 দল সব, এবং সর্বদলীয় ছাত্র ঐক্য হয়েছিল। আজকে কেন রাজনীতির এই শিষ্টাচার নাই? কেন পরম সহিষ্ণুতা নাই? বঙ্গবন্ধুর হত্যার জন্য আমরা মনে করি জিয়াউর রহমান দায়ী, মোস্তাক জিয়া দায়ী। তারপরেও আমার কথার ভিতরে হাবিব ভাই কথা বলবেন না প্লিজ, মোস্তাক জিয়া দায়ী, এটা শাশ্বত সত্য। বিভিন্ন ইসে আসেন
তারপরেও কিন্তু জননেত্রী শেখ হাসিনা সামরিক শাসকদের বিরুদ্ধে খালেদা জিয়া এবং জননেত্রী শেখ হাসিনা এক জায়গায় দাঁড়িয়েছেন। 91 সালে বিএনপি ক্ষমতায় আসার পর আমরা তত্ত্বাবধায়ক সরকার দাবি বাস্তবায়ন করতে তাদেরকে বাধ্য করেছেন। তারপরেও আপনি দেখেন শ্যামলদা যেটা বললেন যে এই দেশে বঙ্গবন্ধুর যেদিন ঘাতকরা হত্যা করেছেন সেই দিন বিএনপির প্রধান তার জন্ম তারিখ 5 দিন থাকার পরও জন্ম তারিখ পালন করে, তাহলে কিসের শিষ্টাচার থাকবে? তারপরও মাননীয় প্রধানমন্ত্রী 2014 সালের নির্বাচনে আপনি সাক্ষী, সবাই সাক্ষী, জাতি সাক্ষী, ওনাকে টেলিফোনে আমন্ত্রণ জানিয়েছেন আসেন আলোচনা করি গণতন্ত্রের সাথে। উনি কি আচরণ করেছেন আপনারা জানেন। মুক্তিযুদ্ধের কথা বলেন, নিজামীর মুক্তির দাবিতে হরতাল ছিল, সেই হরতালের কারণে বেগম খালেদা জিয়া ঘর থেকে বের হয়নি এবং জননেত্রী শেখ হাসিনার সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কী আচরণ করছে। তারপরে 21 আগস্ট গ্রেনেড হামলার জন্য জাতীয় আন্তর্জাতিকভাবে সত্য যে তারেক জিয়া ভবনে বসে বঙ্গবন্ধুর খুনি মেজর নূরকে নিয়ে, মুজাহিদদের নিয়ে, বিএনপির মন্ত্রীদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নিয়ে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করেন। সেই হত্যাকাণ্ডে পরিকল্পনা জননেত্রী শেখ হাসিনা বেঁচে গেলে আইবির রহমান সহ আমাদের 22 জন লোক। সেই ঘটনার পরেও গণতন্ত্রের সাথে মানবতার নেত্রী জননেত্রী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার ছেলে কোকো মারা যাওয়ার পর ওনার বাসায় ছুটে গিয়েছেন। আপনি বলেন যে পরম সহিষ্ণুতার সবচাইতে সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিয়েছেন বঙ্গবন্ধু তনয় জননেত্রী শেখ হাসিনা। ওই বাসার সামনে দাঁড়িয়ে থেকেছেন। আপনি দেখেন কি আচরণটা করেছেন। আপনার টেলিভিশনের ফুটেজ করলেন যে খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস কি গেটের উপর দিয়ে একটা খাতা এনে বলে এইখানে শোক বইতে সিগনেচার করেছেন। কত বড় বেয়াদবি একজন প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধুর মেয়ে। এইটা করার পরও জননেত্রী শেখ হাসিনা তারপরও 2018 সালের নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতৃত্বের দিন জোর যখন চিঠি দিয়েছেন উনি তাদের সাথে বৈঠক করেছেন। অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে, এবং যদি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন যেটা মূল লক্ষ্য ছিল 90 সালের আন্দোলনের, সেই চেতনার সাথে বিশ্বাসঘাতকতা যদি করে থাকে বিএনপি করছে। মুক্তিযুদ্ধের চেতনা যদি আপনি স্বীকার করেন তাহলে 10ই এপ্রিল স্বীকার করতে হবে যেদিন সরকার গঠন করেছিল স্বাধীন বাংলার। 17 এপ্রিল যে সরকার শপথ নিয়েছিল বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি করে, যে সরকারের অধীনে জিয়াউর রহমান সেক্টর কমান্ডার হিসেবে চাকরি করেছেন, সেই সরকারকে মানতে হবে। তাহলে এই বিষয়গুলো সমাধান না করে আপনি যেটা রাষ্ট্রপতি সাহেব যেটা বক্তৃতা দিয়েছেন, ঐতিহাসিক বক্তৃতা দিয়েছেন, এবং আমরা মনে করি আমরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। আপনাকে ধন্যবাদ শ্যামলদা। আপনার কাছে একটু আসতে চাই, সেটি হচ্ছে যে মানে বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বেশ কিছু ক্ষত রয়েছে, হ্যাঁ, 21 আগস্ট সহ আরও নানা বিষয়, বঙ্গবন্ধুর হত্যা সহ, এগুলোকে সামনে রেখে এখন পর্যন্ত আপনি পরম সহিষ্ণুতা সহাবস্থান সেটি আসলে এখন পর্যন্ত সেটার কোনো সম্ভাবনা দেখেন কিনা? যদি দেখেন সেটি আসলে কিভাবে সম্ভব? সেটার পাল্টি যে অবস্থান এবং বক্তব্য বিবৃতি এবং কার্যক্রম সেটা আমরা দেখতেই পাচ্ছি, সেটিকে মাথায় রেখে যদি আপনি বলেন। না, এগুলোকে রেখেও পাশে রেখে পরম সহিষ্ণুতা নিয়ে সহমর্মিতার রাজনীতি এগিয়ে যাওয়া সম্ভব। আমি তার দুই একটা উদাহরণের কথা বলবো। এই যে বেগম খালেদা জিয়া একজন সাজাপ্রাপ্ত ব্যক্তি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করার পর করোনা লকডাউন শুরু হওয়ার আগে মাননীয় প্রধানমন্ত্রী নির্বাহী আদেশে যে মুক্তি দিয়েছেন, এখান থেকেও কিন্তু আমি মনে করি এটা বাংলাদেশের রাজনীতির একটা ঐতিহাসিক সিদ্ধান্ত। এটাকে ঘিরে কিন্তু সহমর্মিতার রাজনীতি শুরু হতে পারে। আপনি খেয়াল করবেন গত 15 আগস্ট কিন্তু বিএনপি আগের মতো সেই দিনটাকে জন্মদিন হিসেবে উদযাপন করেনি। এটাও কিন্তু একটা ইতিবাচক দিক বিএনপির দিক থেকে। ফলে এই জেস্টার গুলোকে সামনে রেখে দুই পক্ষের মধ্যে যদি কেউ একটা কাছাকাছি এনে সহমর্মিতার রাজনীতি শুরু করার জন্য উদ্যোগ নেয়, আমার মনে হয় না সেটি অসম্ভব। এবং সেটির শুভ ইচ্ছার দিকটা মাননীয় প্রধানমন্ত্রী দেখিয়েছেন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে, এবং বিএনপিও রেসিপ্রোকেট করেছে। তারা 15 আগস্টটা সেই অর্থে পালন করেনি যেটা আওয়ামী লীগের জন্য একটা দগদগে ঘা এবং জাতির জন্য একটি শোকাবহ দিন। সেদিন যদি কেউ জন্মদিন উদযাপন করে, এগুলো রাজনৈতিক বিরোধ তৈরি করে, সহমর্মিতা নাই। তো সেই জায়গাটিকে রেখে আমার মনে হয় সম্ভব, এখনো সম্ভব। আমি বিশ্বাস করি এই দেশেই তো বেগম খালেদা জিয়া এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক টেবিলে বসে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, এবং তার পরবর্তী সময়ে নানা ক্ষত সত্ত্বেও আবারই তো মাননীয় প্রধানমন্ত্রী এই উদ্যোগটি নিয়েছেন তাকে মুক্ত করার জন্য, এবং তার পরিবারের আবেদনে তিনি ইতিবাচক সাড়া দিয়ে তাকে মুক্ত করে দিয়েছেন। এবং সেটিও
আমি মনে করি যে এখনো সম্ভব, যদি সেই জায়গাটিকে সামনে রেখে অতীতের ভুল ত্রুটিগুলো যদি আমরা মিনিমাইজ করে আরেকটু যদি সহমর্মিতার দৃষ্টিকোণ থেকে দেখে পুরো জিনিসটা নিয়ে যেতে চাই, সেটি সম্ভব। মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যের মধ্যে সেই ইঙ্গিত দিয়েছেন, এবং মহামান্য রাষ্ট্রপতি চাইলে সেই ইঙ্গিতটি নিয়ে তিনিও নিজে এগিয়ে যেতে পারেন। আমার মনে হয় যে আগামী নির্বাচনের আগে সেই ধরনের একটি পরিবেশ তৈরি হবে এবং আরো অনেক বেশি সহমর্মিতার জায়গাটি এগিয়ে যাবে। বিশেষ করে যে পরিবেশটি এখন আছে, এখন ধরুন রাজনীতিরও এখন গুণগত পরিবর্তন ঘটছে। আমরা সহমর্মিতার রাজনীতি না হলে কি পরিণতি হয় মার্কিন নির্বাচনে তো আমরা সেটা দেখলাম, এবং এখান থেকে নিশ্চয়ই পলিটিক্যাল পার্টিগুলো শিক্ষা নেবে যে একদমই রাজনীতি, মানে একলা চলন রাজনীতি, এগুলো যে আলটিমেটলি কোনো শুভ ইয়ে আনে না কারো জন্য, তার প্রমাণ আমরা দেখলাম মার্কিন যুক্তরাষ্ট্র নির্বাচনে। সেখানে একটি গণতান্ত্রিক ব্যবস্থার শক্ত ভিত থাকা সত্ত্বেও কিন্তু প্রতিষ্ঠানগুলো একটা চ্যালেঞ্জের মুখে পড়েছিল। এখনো পর্যন্ত দেখেন ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ফলে ইট ইজ গ্লোবাল পার্সপেক্টিভে যদি দেখেন, আপনি একটু আগে যখন শিরোনাম পড়ছিলেন তখন আমি দেখছিলাম যে পুতিন এখনো অভিনন্দন জানায়নি, চীন এখনো অভিনন্দন জানায়নি, মার্কিন যুক্তরাষ্ট্র। এটা গ্লোবাল সিনারিওতে একটা নতুন প্রেক্ষিত। আমি মনে করি মাননীয় রাষ্ট্রপতি যে আহ্বানটি জানিয়েছেন আমাদেরকে সহমর্মিতা, পরমত সহিষ্ণুতা রাজনীতি, সেটি বাংলাদেশেও সম্ভব, এবং আমি বিশ্বাস করি জি সেটি হতে শ্যামলদা, পারে যদি আপনাকে ধন্যবাদ। political একদমই party-গুলোর মিনিট মধ্যে খানেক দিয়ে সময় আছে। হাবিব ভাই, আপনি যদি বলেন যে যেটি কামাল ভাই বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন সময় মানে পরমত সহিষ্ণুতা, সুসম্পর্কের নানা জেস্টার দেখানো হয়েছে বিএনপির প্রতি, এবং সেটি আপনারা সম্মান দেখাতে পারেননি, সেটি না, এই যে কথাটা আমার ভাই কামাল হোসেন বললেন, কথা বলছেন ঠিক, কিন্তু কথা হলো কি যে প্রধানমন্ত্রী দেখা করতে গেলেন যেদিন, পৃথিবী থেকে একটি উদাহরণ দিতে পারবেন যে একজন রাষ্ট্রপতি, একজন প্রধানমন্ত্রীর ছেলে বিদেশে মারা গেলেন, তার লাশ, তার সেই মৃত্যু সংবাদ শোনার পর তার মার নামে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে যাত্রাবাড়ি থানায় 2টি মামলা ওই দিন দায়ের করা হয়েছিল। কেউ হয়? হ্যাঁ, দেখা করে পরের দিন মামলা দায়ের করতে পারতেন। বেগম খালেদা জিয়া ওখানে বোম মারতে গিয়েছিলেন। আজকে সারা বাংলাদেশে ধর্ষণ হচ্ছে, চুরি হচ্ছে, মারামারি হচ্ছে, লুটপাট হচ্ছে, তার সব মামলাকে প্রধানমন্ত্রীর নামে হবে? যদি হয় তাহলে ওটা আমি মেনে নিতে পারি। তার নামে 2টা মামলা দায়ের করা হলো যেদিন তার ছোট সন্তান মারা গেল সেদিন। সেই মামলা দায়ের করার পর প্রধানমন্ত্রী সেখানে গেছেন। একজন প্রধানমন্ত্রী যেতে হলে সেখানে তার এসএসএফ তার 3 দিন 7 দিন আগের থেকে সেখানে তার অবস্থান নেয়, দেখে পারিপার্শ্বিকতা। সেদিন দেশের বেড়েছে একটা অস্থিরতা, সেখান থেকে একটা অঘটন ঘটে যেত। উনি তো গিয়েছেন তো। আমি দেখলাম তো, আমি যে জেলখানে বসে দেখলাম। আমি কেন জেলখানে গেছিলাম বলেন তো? আমি গাড়ি ভাঙতে গেছিলাম? একদমই 10 সেকেন্ড আছে। হ্যাঁ, 10 সেকেন্ডে বলে দেখলাম। আর আমার ভাই আরেকটা কথা বললেন, একদমই শ্যামলদা, সেটা হচ্ছে আপনি মনে করেন কিনা যে এখনো না, আমি মনে করি তারপরে যে নির্বাচনটা করেছিল তত্ত্বাবধায়ক সরকার, এত বিস্তৃত আলোচনা সময় নেই। তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংশোধন করার জন্য কিন্তু বিএনপি 2015 সালে নির্বাচনটা করেছিল, 96 সালে নির্বাচনটা করেছিল, সংবিধানে প্রথম অধিবেশনে সেটা পাস করেছিল। হাবিবুর রহমান হাবিব, আমাদের হাতে আর সময় নেই। আপনাকে ধন্যবাদ শ্যামল দত্ত এবং এস.এম. কামাল হোসেন, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।